নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানবেন্দ্র পালের লেখা ভয় পেয়েছিলাম। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বহুদিন পর নানান তীর্থস্থান ঘুরে শেষে আবার কি হলো, মৃগেন্দ্র নারায়ণ ফিরে এলেন নিজের দেশের জঙ্গলমহলের পরিত্যক্ত বাড়িতে। ফেরার ইচ্ছে ছিল না। জীবনে যে কয়েকটি নৃশংস কাজ ধীরে সুস্থে পূর্ণজ্ঞানে করেছেন তারই প্রায়শ্চিত্তের জন্য, আর নিশ্চয়ই পুলিশের ভয়েও তিনি নিজের দেশ রাজপ্রাসাদ তুল্য বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন। প্রায় ৩০ বছর বাইরে ঘুরে আবার কি এক অদৃশ্য টানে তিনি স্বস্থানে ফিরে এলেন। না ফিরলে বোধহয় ভালোই হতো। যাই হোক, এই ৩০ বছর তার অনেক পরিবর্তন হয়েছে। একমুখ দাড়ি, সন্ন্যাসীর মতো জটা, মসৃণ তেল চুকচুকে ত্বকের জায়গায় খসখসে চামড়া, পরনে গেরুয়া আলখাল্লা। তিনি তার বিরাট মহলে ঢুকে একবার চারিদিকে তাকালেন। সব খাঁ খাঁ করছে। অবশ্য এ শূন্যতা নতুন। বাড়ি ফিরে এসে কোমরে বাঁধা চাবি দিয়ে অনেক কষ্টে মূর্ছে ধরা তালা খুলে নিজের ঘরে গিয়ে ঢুকলেন। জানলাগুলো বন্ধ, ভ্যাপসা একটা গন্ধ। একটা বেড়াল ঘরে আটকা পড়ে মরে পচে গিয়েছিল। তার কিছু লোম আর শিরদাঁড়া পড়েছিল। মৃগেন্দ্র বাঁ হাতে করে সেটা তুলে নিয়ে চোখের সামনে এনে দেখলেন। দেখে যেন খুশি হলেন। তারপর সেটা জানলা খুলে বাইরে ফেলে দিলেন। ঘরের একপাশে বিরাট একটা আয়না। মৃগেন্দ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। নিজের চেহারা দেখে নিজেই আটকে উঠলেন। বোধহয় ভাবলেন, কি ছিলেন আর কি হয়েছেন। তারপরেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন, যা হয়েছে তা ভালোই হয়েছে। কেউ আর চট করে চিনতে পারবে না। যদি বা কেউ সন্দেহ করে, তাহলেও তারা বুঝবে সেই নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ মৃগেন্দ্র আর নেই। তার বদলে এক সর্বত্যাগী সন্ন্যাসী ফিরে এসেছে। তিনি বড় একটা বাড়ি থেকে বেরোন না। সারাদিন মহলের শূন্য ঘরে ঘরে ঘুরে বেড়ান। তার মনে পড়ে কত সুখের দিনের কথা, সেই সঙ্গে কত দুঃখের দিনের স্মৃতি। ভাবতে ভাবতে তার চোখের কখনো জলে ভরে ওঠে, আবার কখনো আগুন জ্বলে ওঠে। এখানে ফিরে এসে ১ মাসও কাটল না। মৃগেন্দ্র নারায়ণ ছটফট করতে লাগলেন। এই শূন্য বাড়িটার মধ্যে মৃত আত্মারা যেন তাকে কেবল ধিক্কার দিয়ে বলে, এরই মধ্যে প্রতিশোধ নেওয়া হয়ে গেল। সব ভুলে আজ তুমি সাধু হয়েছো। মৃগেন্দ্র তার হাত দুটোর দিকে একবার তাকালেন। তাই তো, হাত দুটো কি ঠুঁটো হয়ে গেল? তারপর থেকেই আবার তার খুনের নেশা জেগে উঠল। হিসেব করে দেখলেন ৫টা খুন করেছেন। এখনো অন্তত একটা বাকি। তাহলেই পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়। কিন্তু যাকে তাকে খুন করলে তো হবে না। সাহেব হওয়া চাই। অথচ সাহেব মেলা ভার। দেশ স্বাধীন হবার পর সাদা চামড়ার দল তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে সাগর পারে। তবে একেবারেই কি দেশ সাহেব শূন্য হয়ে গেছে? না, তা হয়নি। দু একটা নিশ্চয়ই আছে, খুঁজে বার করতে হবে। মৃগেন্দ্র সেই আশায় পথ চেয়ে বসে রইলেন। সুযোগ একদিন মিলেও গেল। সেদিন মৃগেন্দ্র বেরিয়েছিলেন চাল ডাল কিনতে। ইচ্ছে করেই দুপুরের দিকে বেরিয়েছিলেন, যাতে রাস্তায় লোকজন কম থাকে। শর্টকাট করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দেখলেন একটা ১৯-২০ বছরের ফর্সা ধবধবে মেয়ে, ছেলেদের মতো চুল কাটা, কটা চুল, পরনে ফুল প্যান্ট, গায়ে শার্ট, একটা গাছের গুঁড়িতে ঠেসান দিয়ে বসে ছবি আঁকছে। এই তো একটা খুদে মেয়ে। মৃগেন্দ্রর দু চোখ ঝিকিয়ে উঠল। তিনি খুব সন্তর্পণে মেয়েটির কাছে এসে দাঁড়ালেন। মেয়েটি তার দিকে চোখ তুলে তাকালো। মৃগেন্দ্র দেখলেন মেয়েটির কটা চোখ এতটুকুও ভয় নেই, কেমন অবাক হয়ে দেখছে। মেয়েটি ভাঙা ভাঙা হিন্দিতে সশ্রদ্ধ গলায় জিজ্ঞেস করল,
তুমি কি যোগী? হ্যাঁ মেম সাহেব, আমি যোগী আছি। মেয়েটি তক্ষুনি দাঁড়িয়ে মৃগেন্দ্রকে অভিবাদন করল। তুমি এখানে কি করছো? আমি আর্টিস্ট আছি, এই জঙ্গলের ছবি আঁকছি। কই দেখি। বলেই মৃগেন্দ্র থপ করে মেয়েটির পাশে বসে পড়লে। ভারী সুন্দর সেন্টের গন্ধ মেয়েটির গায়ে। একবার ভাবলেন এক্ষুনি গলাটা টিপে ধরেন। অতি কষ্টে লোভ সামলালেন। না না, খুন খারাপি কাজ এরকম খোলামেলা জায়গায় করা ঠিক নয়। তিনি অর্ধেক শেষ হওয়া ছবিটা হাতে তুলে নিলেন। বাহ, চমৎকার হচ্ছে। প্রশংসা শুনে মেয়েটির চোখ দুটি চকচক করে উঠল। আপনার একটা ছবি আঁকতে দেবেন? আমার ছবি? হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছে একজন ইন্ডিয়ান যোগীর ছবি আঁকি। আমার ছবি? মৃগেন্দ্র হাহা করে হেসে উঠল। বেশ, এঁকো। তাহলে দয়া করে বসুন, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। মৃগেন্দ্র বললেন, এখন পারবো না, বাজার যাচ্ছি। তুমি বরঞ্চ কাল আমার বাড়িতে এসো, দুপুর 2টোর সময়। ওই যে আমার বাড়ি জঙ্গলমহলে। মিম রাজি হলো। মৃগেন্দ্র হেসে বললেন, হ্যাঁ আসবে কিন্তু ঠিক 2টোয়। নিশ্চয়ই যাব। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। ঘটনাটা বলছিলেন জঙ্গল ভিউ হোটেলের মালিক সুন্দরশীল। বয়স 60-65, কাট্টা চেহারা, মাথার 3 দিক ঘিরে টাক। খুব গল্প করতে পারেনি। আমি এসেছিলাম জঙ্গলের মাপজোপ করার জন্য। শুনলাম জঙ্গল এখন আর তেমন নেই, থাকবেই আর কি করে, কাজ কেটে কেটে সাফ করে দিচ্ছে। এখানে এসে যে এমন একটা হোটেল পাবো ভাবতেই পারিনি। বাড়িটা বিরাট, বড় বড় ঘর, বোঝাই যায় সাবেক কালের বাড়ি। সারিয়ে সুরিয়ে ভাড়া দেবার ব্যবস্থা করা হয়েছে। এত বড় হোটেল, কিন্তু প্রায় বেশিরভাগ ঘরই ফাঁকা, ছড়িয়ে ছিটিয়ে 4-5 জন। আমি সরকারি কাজে এসেছি জেনে একটু বিশেষ খাতির করে যে ঘরটি দেওয়া হয়েছে সেটি একেবারে একটেরে আলাদা। অ্যাটাচড বাথ, দক্ষিণ খোলা। পশ্চিমের জানলা খুললেই দেখা যায় সেই বিরাট জঙ্গলটা। রাতের অন্ধকারে মনে হয় যেন কোনো অজানা রহস্য বুকে করে রুদ্ধ নিঃশ্বাসে কিছুর জন্য অপেক্ষা করছে। ঘরটায় যেসব আসবাবপত্র, তার কোনোটাই হাল ফ্যাশনের নয়, দেখলেই বোঝা যায় সাহেবি আমলের। এমনকি বিরাট আয়নাটা পর্যন্ত। হোটেলের মালিক সুন্দরবাবু বারে বারেই খোঁজ নিচ্ছিলেন আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা আর কি, আমি বলি। সন্ধ্যের পর থেকে একেবারে চুপচাপ, গল্প করার লোক নেই। সুবিনয়ে বিনয় গলে গিয়ে বললেন, আপনাদের মতো মানুষের সঙ্গে গল্প করার কি সবার সাধ্যে কুলোয়? যাই হোক, সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বিভিন্ন গাছের নাম আর সংখ্যা ডায়েরিতে লিখে সন্ধ্যের ঢের আগেই হোটেলে ফিরে এসে নিজের ঘরটিতে ঢুকলাম। এখন হাতে কোনো কাজ নেই, তাই চুপচাপ ঘরটা দেখি। বড় বড় জানলা, কাঁচের সর্ষি নকশা কাটা মেঝে, উঁচু সিলিং। না জানি এ ঘরে কোন সাহেব বা কোন জমিদার বিলাসে ডুবে থাকত। ওই যে বিরাট আয়নাটা, এটাই কি কম পুরনো? এইসব ভাবতে ভাবতে রাত 9টা বেজে যায়। হোটেলের ঠাকুরটি গরম গরম মাংস ভাত নিয়ে এলো। 9:30টার মধ্যে খাওয়া শেষ। এরই মধ্যে চারিদিক থমথম করছে, জনমানুষের সাড়া নেই। শুধু মাঝে মাঝে জঙ্গল থেকে ভেসে আসছে কি একটা পাখির অদ্ভুত ডাক। শুনলে গায়ের রক্ত হিম হয়ে যায়। 10টা বাজতেই আমি জানলা দরজা বন্ধ করে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম। ভাবলাম, যা নির্জন জায়গা, মানে কটা দিন কাটলেই বাঁচি। সবে পাশ ফিরে শুয়েছি, দরজায় ঠুকঠুক। চমকে উঠলাম। জায়গাটা যেরকম, তাতে গভীর রাতে
যে কোনো ঘটনাই ঘটতে পারে, ভূতের আবির্ভাবও অসম্ভব না। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার কড়া নাড়ার শব্দ। আগে স্যার কি শুয়ে পড়েছেন? না না না, যাই বলে চটিতে পা গলিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এলাম একটু গল্প করতে। আসুন আসুন, ভালোই হলো। আপনি তো দেখছি মশারি টাঙিয়ে। কি করব, যা মশা। সুন্দরবাবু আমার বিছানায় পা তুলে বসে খোঁজ গল্প শুরু করলেন। প্রথমে আমার ঘর বাড়ির খোঁজ খবর নিলেন, তারপর বমি করার মতো হড়হড় করে নিজের কীর্তিকলাপের একঘেয়ে ফিরিস্তি দিয়ে গেলেন। শেষে আমি যখন এই বাড়িটার কথা জানতে চাইলাম, তখনই শুরু হলো আসল গল্প। তিনি যখন জাঁকিয়ে বসে বাড়ির কথা শুরু করতে যাচ্ছেন, আমি তখন তাড়াতাড়ি বললাম, ভূতের ব্যাপার ট্যাপার নয় তো? উনি হা হা করে হেসে উঠলেন, বললেন, আপনার বুঝি ভূতের ভয় খুব? আমি লজ্জিত হয়ে বললাম, তা নয়, জায়গাটা এমন যে গা ছমছম করে। উনি অভয় দিয়ে বললেন, না না, মোটেই ভূতের গল্প নয়। তাছাড়া এখানে কেউ কোনোদিনই ও জিনিস দেখেনি। এই বলে উনি এ বাড়ির ইতিহাস বলা শুরু করলেন। বাড়িটায় শেষ পর্যন্ত যিনি ছিলেন, তিনি হলেন এক পাগলা জমিদার। পাগল অবশ্য হয়ে গিয়েছিলেন যেদিন একদল মাতাল ইংরেজ হঠাৎ তার বাড়ি আক্রমণ করে বাড়ির 6 জনকে গুলি করে মেরে টাকা পয়সা লুট করে পালিয়েছিল। তারপর থেকেই শুরু হয় প্রতিহিংসা নেওয়া। একটির পর একটি করে 5 জন সাহেব মেরে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। বহুকাল পর সন্ন্যাসী হয়ে ফেরেন। ভেবেছিলেন মনের পরিবর্তন হয়েছে, আর রক্তপাতে রুচি নেই, কিন্তু বেলা 2টোয় মেমটির আসবার কথা ছবি আঁকতে। মৃগেন্দ্র নারায়ণ তার ঘরে অপেক্ষা করছে। কিভাবে খুন করবেন সে পরিকল্পনাও হয়ে গিয়েছে। কোনো হাঙ্গামা নয়, শুধু এক টুকরো কাতার দড়িতেই নিঃশব্দে কাজ শেষ হয়ে যাবে। টু শব্দটি পর্যন্তও হবে না। তারপর আর একটা কাজ থাকবে, লাশ সরানো। সেটা কিছু কঠিন ব্যাপার নয়। বাড়ির পিছনে অঢেল পড়ো জমি, কোদালও আছে একটা। এ বয়সেও গায়ে যথেষ্ট শক্তি। সন্ধ্যের অন্ধকারে মাটি কুপিয়ে মেয়েটাকে পুঁতে ফেলবেন, ব্যাস। কারো সাধ্য নেই ধরে। দেওয়ালে গির্জের মতো সাবেকি ঘড়িতে 1টা বাজল। মৃগেন্দ্র নারায়ণ ভেতরে ভেতরে উত্তেজিত। খুন করবার জন্য আর ধৈর্য ধরে থাকতে পারছেন না। হাতে কাতার দড়ির ফাঁস তৈরি। ঘরে ঢুকলেই 1:45। রাস্তার দিকে জানলাটা একটু ফাঁক করে দেখতে লাগলেন। কই, এখনো তো আসছে না। আসবে তো শেষ পর্যন্ত। ওর খুব জল তেষ্টা পেল। চৌকির নিচ থেকে কুঁজো টেনে নিয়ে ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলেন। তার কাঁচা পাকা দাড়ি বেয়ে খানিকটা জল গড়িয়ে পড়ল। উঠে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা মুছলেন। ঘড়িতে টং টং করে 2টো বাজল। আর ঠিক তখনই দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ। মৃগেন্দ্র নারায়ণের 2 চোখ হিংস্র বাঘের মতো জল করে উঠল। যাক, এসেছে তাহলে। এটা তো খুব পাংচুয়াল। হাজার হোক, সাহেব বাচ্চা তো। মৃগেন্দ্র নারায়ণ সন্তর্পণে দরজা খুলতে এগিয়ে গেলেন। ঘটনাটা শেষ করে সুন্দর শিলমশাই জোরে কয়েকবার হুঁকোয় টান দিলেন। এই গল্প এ বাড়ির এক সময়ের মালিক প্রাক্তন জমিদার পাগল মৃগেন্দ্র নারায়ণের কাহিনী। অনেকক্ষণ চুপ করে আছি দেখে শিলমশাই নিস্তব্ধতা ভাঙলেন। কিছু বলছেন না যে? কি আর বলবো, লোকটা ধরা পড়ল, সেও এক ব্যাপার। পুলিশ মোটেই সন্দেহ করেনি মৃগেন্দ্র নারায়ণকে, কিন্তু মেয়েটির জুতোর ছাপ দেখে বুঝেছিল যে কোনো কারণে হোক মেয়েটি এই বাড়িতে ঢুকেছিল। পুলিশও ঢুকলো, দেখলো সব ঘরই বন্ধ, ব্যবহার করা হয় না, শুধু একটি ঘরে বিছানা পাতা। পুলিশ তালা ভেঙে ওই ঘরেই ঢুকলো, হত্যার কোনো চিহ্নই নেই। হতাশ হয়ে পুলিশ ফিরে আসছিল। ইন্সপেক্টর নিঃশ্বাস টেনে বলেছিল, একই ভারী সুন্দর সেন্টের গন্ধ তো ঘরে। সাধু বাবা সেন্ট টেন্ট মাখেন নাকি? তখনই খটকাটা বাঁধল।
মৃত মেয়ের মাকে এই ঘরে আনা হলো। তিনি বললেন, হ্যাঁ, এই সেন্টটাই তো আমার মেয়ে তো। তখনই পুলিশ বুঝলো মেয়েটি এই ঘরে এসেছিল। তারপর আর সে ফিরে যায়। কিন্তু সাধু বাবা কোথায়? তাকে আর খুঁজতে হলো না। তিনি তখন থানায় গিয়ে নিজেই ধরা দিয়েছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, বড্ড দেরিতে মৃগেন্দ্র জানতে পেরেছিলেন মেয়েটি মোটেই ইংরেজ নয়, একেবারেই ইন্ডিয়ান, পাঞ্জাবি মেয়ে, এখানকার এক অফিসারের কন্যা। সেই অনুতাপেই ধরা দিয়েছিলেন মৃগেন্দ্র নারায়ণ। তারপর সব ঘটনা বলে গেলেন, যাকে বলে স্বীকারোক্তি। এই পর্যন্ত বলে সুন্দরশীল থামলেন। আমিও চুপ রইলাম। একটু পরে সুন্দরবাবু হেসে বললেন, ঘটনাটা বোধহয় আপনার মনোপুত হলো না। কি আর করা যাবে, সত্যি ঘটনা, তাই রংচং নেই। একটু থেমে বললেন, আর যাই হোক, এর মধ্যে ভূত প্রেত অলৌকিকতার বালাই নেই, তাই না? তা বটে, কিন্তু ঘটনাটা অবিশ্বাস্য। কেন? সুন্দরবাবুর ভ্রু দুটো লাফিয়ে উঠল। কেননা আপনি এমন অনেক কথা বললেন যা আর কারোর জানার কথা নয়। যেমন নিজের ঘরের মধ্যে যখন মৃগেন্দ্র নারায়ণ মেয়েটির জন্য অপেক্ষা করছে, তখন তার মনের ভাব, জল খাওয়া, জানলা দিয়ে দেখা, এসব কি কেউ স্বচক্ষে দেখেছে? আরে মশাই, এসব তো মৃগেন্দ্র নিজেই পুলিশের কাছে বলেছে। তারপর তো বুঝতেই পারছেন, লোক মুখে ছড়িয়েছে। আমি হেসে বললাম, ঘটনাটা যা শুনলাম তা বোধহয় 1948 সালের কথা, অর্থাৎ আজ থেকে 45 বছর আগের ব্যাপার। এতকাল ধরে যা জনশ্রুতি, তাতে অনেকই রং চড়েছে, কাছেই আমি বিশ্বাস করি না। সুন্দরশীল একটু বিরক্ত হয়ে বললেন, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, তাতে কিছু আসে যায় না। এই বলে শিলমশাই হুঁকো হাতে উঠে পড়লেন। ভদ্রতা করে ওকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম। ওর রাগ ভাঙাবার জন্য হেসে বললাম, যাক, তবু ভূতের গল্প শোনাননি, এর জন্য অনেক ধন্যবাদ। সত্যি কথা বলছি শিলমশাই, ভূতের গল্প শুনলে বাড়িতে একা রাত কাটাতে পারতাম না। শিলমশাই কোনো উত্তর দিলেন না। চটির শব্দ করতে করতে নিচে নেমে গেলেন। রাত গভীর, কোথাও এতটুকুও শব্দ নেই। মাথার ওপর শুধু পুরনো ফ্যানটা একটা বিস্মিত শব্দ করে ঘুরছে। শিলবাবুর মুখে ঘটনাটা শুনে বিশ্বাস না করলেও অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। কেবল সেই অচেনা না দেখা মেয়েটির কাল্পনিক মুখ চোখের সামনে ভাসছিল। কিছুতেই মন থেকে ঘটনাটা দূর করতে পারছিলাম না। আচ্ছা জ্বালাতন, যত গাঁজাখুরি গল্প শুনে এ তো হলো ভালো। মনে মনে গজগজ করতে করতে পাশ ফিরে শুলাম। আর ঠিক তখনই দরজায় শব্দ হলো, খুটখুট। কেউ যেন খুব আস্তে কড়া নাড়ছে। ধর্মর করে উঠে বসলাম। এত রাত্রে আবার কে এলো? শিলমশাই নাকি? না, আর শব্দ নেই। শোনার ভুল মনে করে শুতে যাচ্ছি, আবার সেই শব্দ। কে? একটা বিশ্রী খ্যাসখ্যাসে স্বর গলা থেকে বেরিয়ে এলো। নিশ্চয়ই শিলমশাই নয়, তাহলে সাড়া দিতেন। অগত্যা উঠতে হলো। দেওয়াল হাতড়ে সুইচ অন করলাম। ভোল্টেজ ডাউন। কোনো রকমে একটুখানি আলো চলল। এগিয়ে গেলাম দরজার দিকে। কি খুললাম। কি একটা অজানা ভয়ে বুকের মধ্যে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। দরজাটা খুলে গেলাম। কেউ কোথাও নেই। শুধু অন্ধকারে ঢাকা সিঁড়িটা থমথম করছে। আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। শব্দটা তো আমি নিজের কানে শুনেছি, একবার নয়, 3-3 বার। তাহলে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ঘরে এসে ঢুকলাম। আমার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সেন্টের গন্ধ। সারা ঘরে সেন্টের গন্ধ ভুর ভুর করছে। মনে হলো এই মুহূর্তে দরজা দিয়ে কেউ সেন্ট মেখে ঘরে ঢুকেছে, ঢুকে এই ঘরেই ঘুরে বেড়াচ্ছে। আমি মশারির মধ্যে 2 হাঁটুর মধ্যে মুখ গুজে কাঠ হয়ে বসেই রইলাম সকাল হওয়া পর্যন্ত, যতক্ষণ সেন্টের গন্ধটা ঘরের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। চমক ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। উঠে দরজা খুলে দিলাম। দেখি হাসি মুখে শিলমশাই দাঁড়িয়ে।
কি ব্যাপার, এত বেলা পর্যন্ত বিছানায়? ঘুম হয়েছিল তো? সংক্ষিপ্ত উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু সেই দিনই আমি জঙ্গলমহল ছেড়ে ফিরে এসেছি।